আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিলেন যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের খোঁজ। রাজধানীর বেশিরভাগ পাম্পে নেই মজুদ, বন্ধ তেল সরবরাহ। দুপুরে ডিপো থেকে লরি এলে মিলবে স্বস্তি। নির্দিষ্ট সময়েও দেখা মেলেনি ট্যাগ অফিসারদের। ক্ষমতার দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ালেও থামেনি আগ্রাসন, পাল্টা হামলা। শিগগিরই অভিযান থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, জানালেন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। সকাল 9:05 নিজ কার্যালয়ের নিচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। আর যথাসময়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়েও খোঁজ নেন তিনি। পরে 5 নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ঠিক 9:05 এসেছেন সচিবালয়ে। নিজ কার্যালয়ের যে মন্ত্রিপরিষদ ভবন, সেই ভবনের সামনে নেমেই তিনি এরপরে এই ঝটিকা সফরে বের হন বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। মূলত সচিবালয়ে 2টি বিল্ডিং পরিদর্শন করেন তিনি, এবং সেই 2টি বিল্ডিং এ যে সকল মন্ত্রণালয় রয়েছে তার কয়েকটিতেই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনি যেমনটি বলছিলেন যে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন, খোঁজ খবর নেন, কার্যক্রমের গতি সম্পর্কেও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর মন্ত্রী থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাজের গতিটা আরো বাড়াবেন এবং যথাসময়ে অফিসে আসা, অফিস করা, দায়িত্বশীল ভূমিকা রাখা, সেসব বিষয়ে খানিকটা গতি আনবে, এমনটি বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী তারা প্রত্যেকেই। যে খোদ প্রধানমন্ত্রী যখন নির্দিষ্ট সময়ে অফিস করেন এবং প্রধানমন্ত্রী যখন অন্যান্য মন্ত্রণালয়ে ঝটিকা সফরের এক ধরনের সম্ভাবনাও থাকে, তখন সেটি কর্মকর্তাদের অলসতা কিংবা ফাঁকি দেওয়ার যে বিষয়গুলো কিংবা খানিকটা বিলম্বে আসা, সেই সব জায়গায় খানিকটা বাধাগ্রস্ত করবে বা সেই সব জায়গায় খানিকটা ঘাটতি তৈরি করে কাজের গতিশীলতা আনবে, এমন প্রত্যাশার কথা বলছেন প্রত্যেকে। প্রধানমন্ত্রী এখন মন্ত্রিপরিষদ ভবনের নিজ সভাকক্ষে, সেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এখন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কৃষি কার্ড নিয়ে, যেটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী ইশতেহারে ছিল। সরকার গঠনের পর সেই সব ইশতেহার বাস্তবায়নের যে গতিশীলতা আনার চেষ্টা কিংবা সেই সব ইশতেহার বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, তারই অংশ হিসেবে এই কৃষি কার্ড নিয়ে, কৃষি কার্ডের ডেমো কার্ড নিয়ে এক ধরনের আলোচনা, এবং যেটি সম্ভাব্য আগেই ঘোষণা করা হয়েছে যে আগামী 14 এপ্রিল অর্থাৎ 1 বৈশাখ মূলত এই কৃষি কার্ডটি চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার পরীক্ষামূলকভাবে। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক ও যানবাহন মালিকদের। রাতেই তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় রোববার সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। করিল, খিলক্ষেত সহ বিভিন্ন এলাকায় পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরছেন চালকরা। একাধিক পাম্প খুঁড়েও তেল না পাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। পাম্প সংশ্লিষ্টরা জানায় সকাল 7টার দিকে ডিপো খোলার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক হতে দেরি হচ্ছে। দুপুরের দিকে তেলের গাড়ি পৌঁছালে পুনরায় চালু হবে কার্যক্রম। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে এবং ভোক্তাদের সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে একজন করে কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 10টার পর মাঠে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা তাদের। বাসা থেকে বেরোইছি, 5-7টা পাম্প ঘুরে আসলাম, তেল পাচ্ছি না। এখানে এসে জিজ্ঞাসা করলাম যে ভাই তেল দিচ্ছেন, বলতেছে আসলে তারপরে দেবো। ডিফেন্সে গিয়েছিলাম, তো ওখানে বলছে যে 12টার পর, তো এখানে আসলাম, এখন বলছে যে স্টকে নাই, স্টক আউট। জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রতিটি পাম্পে একজন করে ট্র্যাক কর্মকর্তা দেওয়া হবে, যারা মনিটরিং করবেন যে পাম্প থেকে কোনো ধরনের অনিয়ম করে কেউ অতিরিক্ত তেল নিচ্ছে কিনা, কিংবা পাম্পে যে তেলের মজুদ সেটি কি পরিমাণ আছে সেই অনুযায়ী সরবরাহ হচ্ছে কিনা। তবে আমরা সকাল থেকেই আছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান মেঘনা ফিলিং স্টেশন, যেটি পরিবাগে অবস্থিত। এখানে তেলের মজুদ নিয়ে কোনো সংকট নেই, সরবরাহ নিয়ে কোনো সংকট নেই। তবে ওই যে ট্যাগ অফিসার বা একজন সরকারি কর্মকর্তা থাকার কথা, যিনি মনিটরিং করবেন সার্বিক ব্যবস্থাপনা, তাকে আমরা দেখতে পাইনি। এর আগের যখন আমরা সংযুক্ত হয়েছিলাম আগের খবরে 10টার পর তখনই আমরা জানিয়েছিলাম, আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম পাম্পটির ম্যানেজারের সঙ্গে। তিনি আমাদেরকে এড়িয়ে গেছেন, ক্যামেরার সামনেই তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। তিনি আমাদেরকে
ক্যামেরার আড়ালে যেটি জানাচ্ছিলেন যে তিনি এ বিষয়ে এখনো পুরোপুরি অবহিত নয়। তো এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যেই প্রয়োজনীয়তা থেকে এই ট্যাগ অফিসার নিয়োগের কথাটি এসেছে বা সিদ্ধান্তটি এসেছে মন্ত্রণালয় থেকে, সেই প্রয়োজনটি অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সিরিয়াল ভঙ্গ করে কেউ কেউ ফাঁক ফোকর দিয়ে লাইনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেউ বা দাবি করছেন অতিরিক্ত তেলের জন্য। এ ধরনের সংকটগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া সরকারি কিংবা জরুরি সেবার সাথে যারা জড়িত তারা ভিন্নভাবে এসেই তেল নিতে পারছে, অর্থাৎ আলাদা লাইনে তারা তেল নিতে পারছে। পরিবাগের এই পাম্পটিতে আমরা দেখছি যে পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত ছাড়িয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত। যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। হামলা পাল্টা হামলায় দ্বিতীয় মাসে গড়ালো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানের বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। ইরানও সমানতালে জবাব দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয় হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরানের খুজিস্তানে আরও একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে রাজধানী তেহরানে। বুশেহর প্রদেশে হামলায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, বন্দর আব্বাস। জবাবে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। কুয়েত বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার, রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় একটি রাডার সেন্টার, বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ইরানে অভিযান স্বল্পমেয়াদী, শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য বেনি শো পডকাস্টে ভ্যান্স দাবি করেছেন, বেশিরভাগ সামরিক লোকই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, মোটের ওপর আমাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। বলা যায় সব টার্গেটই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট এই অভিযান আরো কিছুদিন চালিয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতে যে একবার অভিযান বন্ধের পর যাতে দীর্ঘদিন আর প্রয়োজন না হয়। তারা এখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সেটা রুখতে হবে। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। ইসরায়েলি হামলার ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু গেড়েই বসবাস শুরু করেছেন। অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুঁজেছেন ঠাঁই।